খানে খানা বাইরাম খান নিজের শাহী মোহর, নিশান, অস্ত্রশস্ত্র সবকিছু জমা করে দিয়েছেন। একবার আত্মরক্ষার জন্য এই তরোয়ালটা আপনি আমাকে দিয়েছিলেন, আজ এটা আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি, যাত্রাপথে আপনার আত্মরক্ষার জন্য। না জালাল, এই তরোয়াল আপনি আপনার কাছে রাখুন, যাতে এই হিন্দুস্তানের শাহেনশাহকে রক্ষা করতে পারে। আপনি সমস্ত যুদ্ধে জয়লাভ করুন। এই তরোয়াল আপনি আপনার কাছে রাখুন, যাতে খান বাবার কথা সব সময় মনে পড়ে। যাবেন না, যাবেন না খান বাবা, আপনার সিদ্ধান্ত বদলে ফেলুন। সিদ্ধান্ত বদলাতে পারে জালাল, কিন্তু শেষ ইচ্ছে নয়। আমি প্রার্থনা করব যে মক্কা মদিনার পুণ্য যাত্রা শেষ হোক বা না হোক, আপনি যেন একজন উপযুক্ত শাহেনশাহ হতে পারেন। আর এই প্রার্থনাও করব যাতে আপনার নাম একজন মহান শাহেনশাহ হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকে। হে আল্লাহ, আমি থাকি বা না থাকি, আপনার আশীর্বাদের হাত যেন জালালের মাথার উপর সবসময় থাকে। আমিন। সুম্মা আমিন। ঠাকুমা, এটা খুব সুন্দর। আরে বালাটা, আরে তোমরা কি দেখছো? আরে বাহ, এত সুন্দর গয়না। ঠাকুমা, এর মধ্যে আমার কোনটা? আমি জানি তুই এটা জিজ্ঞেস করবি, কিন্তু এই গয়না তোর জন্য নয়, যোধার জন্য পছন্দ করছি। কেন? কারণ কিছুদিনের মধ্যে ভানপুরের রাজপুরোহিত আসতে চলেছেন যোধা আর সূর্যভানের বিয়ের লগ্ন স্থির করতে। হে ভগবান, তাহলে তো সমস্যা হয়ে যাবে। যদি লগ্ন স্থির হয়ে যায়, তাহলে আমার যোধা দিদি আমাদের হবু জামাই বাবুর সাথে দেখাই করতে পারবে না। কিন্তু কেন? আরে কেন আবার?
লগ্ন স্থির হয়ে যাওয়ার পরে পাত্রপাত্রী একে অপরের সাথে দেখা করতে পারে না, এমনকি বিয়ে না হওয়া পর্যন্ত একে অপরের মুখও দেখতে পারে না, বুঝেছো? দিদিকে জামাইবাবুর সঙ্গে দেখা করতে কেউ আটকাতে পারবে না। আমি যোধাকে আটকাবো, দরজার সামনে পাহারাদার হয়ে দাঁড়াবো। আর তো কটা দিন যোধা আমাদের কাছে আছে, তারপরে বিয়ে হয়ে গেলে যোধা আমাদের ছেড়ে চলে যাবে। যোধা, লজ্জা পেয়েছে মেয়েটা। যোধা, কেঁদো না, এসো। বসো। রাজকুমারী থেকে মহারানী হবে আমাদের যোধা। নতুন জীবন শুরু করার আগে এরকম কাঁদতে হয় নাকি? আমি কোথাও যাব না মা। ব্যাস ব্যাস, হয়েছে। এই কেমন নিয়ম মা? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বাপের বাড়িকে ছেড়ে চলে যেতে হয়, ছোটবেলার স্মৃতিগুলোকে ফেলে যেতে হয়, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নিজের মাতা পিতার ভালোবাসা ভুলে যেতে হয়। এরকম কেন হয় মা? তুমি প্রথম মেয়ে নও যোধা যার মনে এই প্রশ্ন এসেছে। প্রত্যেক মেয়েই তার বিয়ের আগে মাকে এই প্রশ্ন করে, আর প্রত্যেক মায়েরই উত্তর হয় যে এটা জীবনেরই নিয়ম, যা ঈশ্বরের সৃষ্টি। কন্যা সন্তানের জন্ম হলে পিতামাতা খুশি হন ঠিকই, কিন্তু বিয়ে দেওয়ার পরে সবথেকে বড় কষ্টটাও পেতে হয়। তুমি জানো যোধা, গত কয়েক রাত আমি ঘুমোতে পারিনি। তোমার চিন্তায় আমি অস্থির হয়েছিলাম, কিন্তু সূর্যভানকে দেখার পরে আমার সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। আমি বিশ্বাস করি এখন যে আমার মেয়ে খুব সুখী হবে। কিন্তু মা, মন খারাপ করো না। তীরে পৌঁছতে গেলে নৌকো ভাসাতেই হয়, আর যখন নৌকো পৌঁছে যায় তখন আর সেই নৌকোর কথা কেউ মনে রাখে না। তুমি তোমার তীর খুঁজে পেয়েছো যোধা। তুমি দেখো, তুমি এত সুখী হবে যে আমাদের সকলের কথা ভুলে যাবে, আর আমরা অধীর অপেক্ষায় থাকব যে কবে আমাদের যোধার খবর আসবে। খবর আসার আগে আমি নিজেই তোমাদের কাছে চলে আসবো মা। আর কেঁদো না। এই দেখো, এখানে তো সবাই মিলে কান্নাকাটি করছে। এটা কান্নাকাটির সময় নয়, আনন্দ করার সময়। আচ্ছা, তোর তো খুব আনন্দ হচ্ছে। কেন হবে না? এখন থেকে তোমার সব গয়না, সব পোশাক আমার হয়ে যাবে। এখন আর তুমি আর কিছুই কেড়ে নিতে পারবে না দিদি। আমি সত্যি খুব খুশি, খুব খুশি। কোনো কিছু হারিয়ে যাওয়ার পরই তার আসল মূল্য বোঝা যায়, আর এই কথাটাই বৈরাম খানের চলে যাবার পর জালাল উপলব্ধি করেছিলেন। তাই খুব তাড়াতাড়ি তিনি দিল্লি থেকে আগ্রা চলে এসেছিলেন।
জালাল বুঝতে পারছিলেন না বৈরাম খানের পর সাম্রাজ্যের নিয়ম নির্ধারণের দায়িত্ব কাকে দেওয়া হবে। হুজুর, রাজপুতরা জেনে গেছেন যে বৈরাম খান সাম্রাজ্য ছেড়ে চলে গেছেন, আর ওনার নজর আগ্রা আর দিল্লির ওপর আছে। পরিস্থিতি যেন হাতের বাইরে না বেরিয়ে যায়। পরিস্থিতি আমাদের হাতের মুঠোয় ছিল আর থাকবেও। খুব তাড়াতাড়ি খান বাবার শূন্য স্থান পূরণ করতে হবে। আমি চাই কেউ ওনার দায়িত্ব গ্রহণ করুন। বৈরাম খানের জায়গা কে নেবে এই সিদ্ধান্ত নেওয়া জালালের পক্ষে ভীষণ সমস্যার ছিল, কিন্তু অন্যদিকে মহামাঙ্গার কান খাড়া ছিল, কারণ অনেক দিন থেকেই ওনার ইচ্ছে ছিল দেওয়ানি খাসে নিজের একটা জায়গা তৈরি করার, আর নিজের ইচ্ছে পূর্ণ করার জন্য তিনি চেষ্টাও শুরু করলেন। শামসুদ্দিনকে বৈরাম খানের পদে নিযুক্ত করলে আমার গুরুত্ব কমে যাবে, আর আমি এটা চাই না। তাহলে আপনি কি চাইছেন? যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে আমিও আপনাদের খেয়াল রাখব। যাতে তাই হয়, তার জন্য কোনো পরিকল্পনা আছে আপনার? একটা উপায় আছে। আপনারা অবশ্যই এটা জানেন যে আজ আপনাদের বিশেষ কারণে এখানে ডেকেছি। খান বাবা চলে যাওয়ার পরে ওনার দায়িত্ব কে গ্রহণ করবেন? আমি চাই প্রত্যেকে নিজের মতামত দিন। বলুন। আমার মনে হয় শামসুদ্দিন সাহেব সাম্রাজ্যের এই পদের জন্য একদম সঠিক। আমিন। 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 আমেন। যদি সবার এতে সম্মতি থাকে তাহলে ঠিক আছে। আমাকে ক্ষমা করবেন শাহেনশাহ, আমার কিছু বক্তব্য আছে। ক্ষমা করবেন। মানসি মহামাঙ্গার যথেষ্ট গুরুত্ব রয়েছে। রাজনৈতিক বিষয় নারীদের হস্তক্ষেপ করাটা মুঘল সাম্রাজ্যে প্রচলিত নয়। এ কথা সত্যি যে রাজনৈতিক আলোচনায় নারীদের হস্তক্ষেপ প্রচলিত নয়, তবে ভুলে যাবেন না মহামাঙ্গাকে আমি বড় আম্মি বলি। তাই যে কোনো বিষয়ে আমি আম্মির মতামত নেওয়াটা ভুল মনে করি না। বলুন, কি যেন বলছিলেন আপনি? এখানে কোনো সন্দেহ নেই শাহেনশাহ যে শামসুদ্দিন এই পদের জন্য যোগ্য। উনি অনেক বেশি দক্ষ, কিন্তু আমার এটা মনে হয় যে ওনাকে ওয়াজিরে আলার পদে নিযুক্ত করলে ওনার দায়িত্ব অনেক বেড়ে যাবে, আর এত দায়িত্ব সামলাতে ওনার অনেক সমস্যা হবে। এর জন্য আমার মনে হচ্ছে অন্য কাউকে এই পদে নিযুক্ত করলে কাজও ঠিক হবে আর সাম্রাজ্যের সীমানাও রক্ষা করা যাবে। আপনি কারোর নাম প্রস্তাব করতে পারেন যিনি এই পদের উপযুক্ত? এমন একজন আছে যে সীমানা, মুঘল সাম্রাজ্য দুটোই সামলাতে পারবে। কি প্রয়োজন? আপনি ভালো পরামর্শ দিয়েছেন। আপনি সেই পরামর্শ দিয়েছেন যা খান বাবা থাকলে দিতেন। আর আমি এটা মনে করি যে যতক্ষণ না সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আপনি ওয়াজিরে সালতানাতের দায়িত্ব সামলাবেন। ক্ষমা করবেন শাহেনশাহ, আমি আপনার দেওয়া দায়িত্বের সম্মান করি, কিন্তু আমি ওয়াজিরে আলা হতে চাই না। যেমনটা উনি বললেন, রাজকার্যে মহিলাদের দখল দেওয়া উচিত নয়। আমি হারেমে আপনার সেবা করে ঠিক আছে। আমি যদি নিয়মটাই ভেঙে দিই তাহলে তো আর সমস্যা হবে না। সমস্যা তো অনেক আছে। আমি ওয়াজিরে আলা হতে চাইছি না শাহেনশাহ। আপনি কার কথা ভাবছেন? যিনি এই পদের যোগ্য?
যখনই দেওয়ানে খাসে শামসুদ্দিনের নাম নেওয়া হবে আমি পরামর্শ দেব, আর আপনারা আমার সঙ্গে থাকবেন। সর্বনাশ হয়ে গেছে। ও তো বাহাদুর খান ছিল, সে তো আমাদের শত্রু। জানি আমি। বাহাদুর খানের সঙ্গে সবাই হাত মিলিয়েছে। ইয়া খান, সুলতান হোসেন জলিল, মোহাম্মদ আমিন দিওয়ানা, এরা সবাই আমাদের বিরুদ্ধে। এখন বাহাদুর যদি সবাইকে এই কথা বলে দেয় তাহলে? ও অবশ্যই বলবে। যে আমাদের শত্রু তাকে বন্ধু করতে হবে, এটাই রাজনৈতিক কৌশল। কি করতে চান আপনি? এমন কিছু যাতে দেওয়ানে খাসে শত্রুরাও চমকে যায়। মহামাঙ্গা দেখতে পেয়েছিলেন বাহাদুর খান তাদের কথা শুনে ফেলেছে। বলুন বড় আম্মি, আপনি কার কথা ভেবেছেন? বাহাদুর খান। খান সাহেবের পর উনিই তো একমাত্র ব্যক্তি যিনি এই সাম্রাজ্য সম্পর্কে জানেন, আর সীমান্তের এলাকাগুলোকে ভালো করে চিনেন। মহামাঙ্গা সেটাই করলেন যা কেউ আগাম চিন্তাই করেনি। বাহাদুর খানকে বৈরাম খানের জায়গায় বসিয়ে শত্রুদের নিজের দিকে করে নিলেন। খুব ভালো। অভিনন্দন। বাহাদুর আর তার সাথীরা মহামাঙ্গার শক্তি মেনে নিলেন। বাহাদুর খানকে বৈরাম খানের পদ দেওয়া হলো, শুধুমাত্র পদ, কিন্তু সেই পদের ক্ষমতা ছিল মহামাঙ্গার হাতে। আর মহামাঙ্গার পুত্র আদম খান তার মায়ের এই ক্ষমতার পুরো সুযোগ নিয়েছিল। কম বয়সেই নিজের স্বামী ইব্রাহিমকে হারিয়ে বকশি বানুর কান্না কিছুতেই থামছিল না, আর সে নিজের ভাই জালালের সঙ্গে দেখা করতে আগ্রা পৌঁছল। ভাইজান, আমি কি অপরাধ করেছিলাম ভাইজান? আমার সাথে এরকম কেন হলো? ওকে ওর ঘরে নিয়ে যাও রোকেয়া। আজ থেকে ও এখানেই থাকবে আমাদের সঙ্গে। ওর সঙ্গে যা হয়েছে তা একদমই ঠিক হয়নি। ইব্রাহিমের চলে যাওয়ার বয়সই হয়নি এখনো। এখন সারা জীবন আমার বোন একা থাকবে কি করে? যদি বকশি বানুর দ্বিতীয় নিকাহ করিয়ে দেওয়া যায় আমার ছেলে আদমের সঙ্গে, তাহলে খুব ভালো হবে। আজ আমি জালালের বাড়ি আম্মি, আর এই নিকাহর পরে আমি জালালের আত্মীয় হয়ে যাব। এই নিকাহর পরে এখানকার সমস্ত কর্মচারী আমার সামনে মাথা নত করবে। জালাল, তুমি যদি অনুমতি দাও তো একটা কথা ভাবছিলাম, আমি কি বলবো? আমি আপনাকে অনেকবার বলেছি বড় আম্মি, আমায় কিছু বলার জন্য আপনাকে অনুমতি নিতে হবে না। বলুন। ইব্রাহিমের মৃত্যু হয়েছে বেশ কিছুদিন হলো। মৃত্যু শোকের সময়ও পার হয়ে গেছে। যদি আমরা বকশি বানুর দ্বিতীয়বার নিকাহ করিয়ে দিই? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। আমি
খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নেব। যদি এই সিদ্ধান্ত এখন আদমের পক্ষে হয় আর জালাল আদমের হাত বক্সি বানুর জন্য কবুল করে নেয়, তাহলে আমার হুকুম হারেমেই নয়, সমগ্র সাম্রাজ্যেই মানা হবে।